নারীর উপর নিপীড়নের ঘটনা ঘটেছে কুমিল্লার মুরাদনগরে। সেই নারী গতকাল শনিবার সেখানে একজন ধর্ষকের বিরুদ্ধে সেখানে মামলা করেছেন। এই মামলার ক্ষেত্রে আমরা বলবো যে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করব। সাথে সাথে আমরা বলবো আরো অনেক স্তরের অপরাধ এখানে সংঘটিত হয়েছে। আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নারীকে বিবস্ত্র করে অথবা নারী যে পর্যায়ে থাকুক তার বিবস্ত্র অবস্থায় আমরা দেখেছি যে সেখানে তাকে হেনস্থা করা হচ্ছে, তাকে নানাভাবে অত্যাচার করা হচ্ছে। আমরা এখানে ওই ভিডিওতেই কিছু পুরুষের সেখানে ছবি সেখানে উঠে এসেছে। সাথে সাথে আমরা বলতে চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ঘটনার, এবং এই অপরাধের সাথে যারা যুক্ত, এই যে নারীকে হেনস্থা করা নিপীড়ন করার সাথে যারা যুক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমরা সাথে সাথে দাবি করি সারা দেশে অসংখ্য নারী নির্যাতন ধর্ষণ হত্যার ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো আমরা বিচার দাবি করি। আপনারা জানেন আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বাংলাদেশে কিভাবে নারী শিশু নিপীড়নের ঘটনাগুলো ঘটেই চলেছে এবং এটা বেড়েই চলেছে। আপনারা জানেন যে সংবাদপত্রে বিভিন্ন ভাবে সেই একটা হিসাব করা হয়েছে, পরিসংখ্যান এসেছে যে গড়ে দিনে প্রায় 17টি করে ধর্ষণের ঘটনা সারা দেশে ঘটে থাকে, এবং সরকারি হিসাব মতে দেখা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকেই বলা হচ্ছে যে ধর্ষণ এবং নিপীড়নের ঘটনার যে মামলা হয় তার 97% মামলার কোনো ধরনের বিচার হয় না। মাত্র 3টি মামলার বিচার হয়ে থাকে 100টি মামলার মধ্যে। এই যে 97টি মামলার কোনো বিচার হয় না, সেক্ষেত্রে সেই পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে অপরাধীরা যখন টাকা এবং ক্ষমতার সাথে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সেই মামলাগুলোর কোনো ধরনের বিচার দেখা যায় না, এবং মামলার দীর্ঘসূত্রিতা, আইনের দীর্ঘসূত্রিতাও কিন্তু একটা বড় কারণ হয়ে থাকে যে এই মামলাগুলোর কোনো বিচার পাওয়া যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিচারহীনতা কিভাবে এখানে কাজ করছে। যেখানে আপনি 97%-এরই কোনো বিচার পাচ্ছেন না, সেখানে বিচার পাওয়াটাই একটা প্রশ্নের মুখে পড়ে আছে। সংগ্রামী বন্ধুগণ, নারী ধর্ষণ নিপীড়নের ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হচ্ছে বাংলাদেশে যে নারী নিপীড়ক এবং ধর্ষকদের মনস্তত্ত্ব, এবং বাংলাদেশে সেই পরিবেশটা কিন্তু আছে যে নিপীড়ন করার পরে আপনি এই ঘটনার ক্ষেত্রেও দেখবেন, এবং প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারী নিপীড়িত হচ্ছেন, ধর্ষণের শিকার হচ্ছেন, সেই নারীকে শুধু ওই যে একটি ঘটনায় তিনি ধর্ষিত হলেন তা নয়, তারপরে থেকে অসংখ্যভাবে যেন ধর্ষণ করা হয়, নিপীড়ন করা হয়। তাকে আদালতে যে নিপীড়নের শিকার হতে হয়, তাকে সামাজিকভাবে নিপীড়নের শিকার হতে হয়, তাকে সামাজিক মাধ্যমে নিপীড়নের শিকার হতে হয়, সমস্ত ক্ষেত্রে তাকে নিপীড়নের শিকার হতে হয়। ফলে আমাদের এই বাংলাদেশটা যেন হয়ে উঠেছে যে নিপীড়কদের একটা আশ্রয় কেন্দ্র। নিপীড়করাই বরং বহাল তবিয়তে থাকে, যিনি নিপীড়নের শিকার হন তিনিই বরং নানাভাবে হেনস্থার শিকার হন। ফলে বাংলাদেশকে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু সমস্ত দিক থেকে আমরা একটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। সেখানে নারী এবং শিশুরা হয়তো বেশি নিরাপত্তাহীন, কিন্তু বাংলাদেশের কোনো মানুষই কি বুকে হাত নিয়ে বলতে পারবে যে আমরা নিপীড়নের শিকার হব না, আমরা নির্যাতনের শিকার হব না? অথচ বাংলাদেশের স্বাধীনতার মূল ঘোষণাই কি ছিল? ৭১-এর মুক্তিযুদ্ধের আমাদের মূল ঘোষণাই ছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের একটি বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশে ৩০ লক্ষ মানুষ শহীদী আত্মদান, ২.৫ লক্ষ নারী তারা ধর্ষণের শিকার এবং নির্যাতনের শিকার হয়ে তাদের কান্নায় দেশের মানুষের এই দেশের মাটিতে মিশে আছে। সেই বাংলাদেশের স্বপ্নের কোন জায়গাটায় আমরা আছি? আচ্ছা, সাম্যকে, নারীর প্রতি বৈষম্যকে জিয়ে রেখে, লিঙ্গভিত্তিক বৈষম্যকে জিয়ে রেখে সাম্য হতে পারে? অবশ্যই না। আমরা দেখছি শুধু নারীর প্রতি না, সারা দেশে আর্থিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে বৈষম্যের পাহাড় তৈরি হচ্ছে, এবং সাম্যের যে কথাটা মুক্তিযুদ্ধের চেতনায়, সেই সাম্যের জায়গা থেকে আমরা বৈষম্যের জায়গায় সেখানেই যেন দিন দিন আরো ত্বরান্বিত হচ্ছে। আমরা দেখি মানবিক মর্যাদা,
কোথায় মানবিক মর্যাদা? আমরা মানুষ হিসেবে মর্যাদাটা কোথায় পাচ্ছি? আমাদের মানুষ হিসেবে কোনো মর্যাদা নাই। আমাদের যে কোনো ব্যক্তির চরিত্র হনন হয়ে যেতে পারে এক নিমিষে। এইরকম একটা বাংলাদেশে আমরা অবস্থান করছি। কোনো মানবিক মর্যাদার জায়গায় আমরা নাই। সামাজিক ন্যায় বিচার, আমরা কোনো এখানে বক্তারা বলেছেন তনু হত্যার মামলা 10 বছরে আমরা কোনো মামলার বিচার পাইনি। সাগরণী হত্যার মামলার 105 বার চার্জশিট পরিবর্তন হয়েছে, কোনো মামলার ডেট হয়েছে, কোনো আমরা মামলার রায় পাইনি। আপনারা জানেন কল্পনা চাকমা যে অপহরণ, সেই কল্পনা চাকমা অপহরণের সেটা প্রায় 26 বছর কেটে গেছে, আমরা কল্পনা চাকমা 30 বছর পার হয়ে গেছে, আমরা কল্পনা চাকমা অপহরণের কোনো রায় পাইনি, বিচার পাইনি। আমরা অসংখ্য ঘটনা দেখাতে পারবো যে সেই ঘটনার আমরা কোনো বিচার পাইনি। তাহলে বিচারহীনতার রেওয়াজ একদিকে তৈরি হয়েছে, আর একদিকে সমাজে বৈষম্য এবং নিপীড়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এবং আমরা দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এসেছেন, একটা অত্যন্ত অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্যে ছাত্র জনতা, শ্রমিক, নারী সকলের অংশগ্রহণে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ থেকে পালন করতে বাধ্য হয়েছে। তারপরে আমরা একটা স্বপ্ন দেখেছি, একটা বৈষম্যহীন সমাজ। সেই সমাজ, একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে এই গণ অভ্যুত্থানে মানুষ অংশগ্রহণ করেছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই গণ অভ্যুত্থানের পর থেকে নারীরা কিভাবে বৈষম্যের শিকার হচ্ছে, সমাজে মানুষ কিভাবে বৈষম্যের শিকার হচ্ছে, নারীরা কিভাবে হেনস্থার শিকার হচ্ছে। তারা পোশাকের কারণে, তারা চলাফেরার কারণে নানাভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে। এবং আমরা দেখছি যারা নিপীড়নকারী, যারা হেনস্থাকারী, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এবং সরকারের ক্ষেত্রে আমরা বলতে চাই, যে কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আর রাষ্ট্র পরিচালনায় আছেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা বিধান করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যারা নারী নির্যাতক, নিপীড়ক, ধর্ষক, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে, সেক্ষেত্রে যারা নীরব, যাদেরকে নিপীড়ন করার পরে যাদেরকে জেলখানা থেকে ফুলের মালা দিয়ে সেই নিপীড়কদের, নারী নিপীড়কদের বরণ করে নেওয়া হচ্ছে, তাহলে সেইখানে যারা নীরব ভূমিকা রাখছে, সরকার যেখানে নীরব, আমরা প্রশ্ন করতে চাই, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি নারী নিপীড়কদের